এক নতুন সকাল, ভোরের কোমল আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে যেন অনেকের বুকে এক নতুন জীবনের শ্বাস ফেলে। যেন নিস্তব্ধ এক পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে সে শুনছে নিজের পুনর্জন্মের ধ্বনি। নিঃশব্দে উঠে দাঁড়ায় সে, বিছানায় পড়ে থাকা চাদরটা যেন তার অতীত জীবনের ক্লান্তি আর যন্ত্রণার প্রতীক, যেটাকে আর সে ঝেড়ে ফেলতে চায় চিরতরে। এক কাপ ধোয়া ভরা চা হাতে জানালার পাশে দাঁড়িয়ে অনেক দূরের মেঘলা আর সূর্যের প্রথম কিরণে দেখে ভাবে, একটা ছোট গার্মেন্টস দিয়ে শুরু করব, তারপর একদিন নিজের একটা বিশাল কোম্পানি হবে। হ্যাঁ, গার্মেন্টস হয়তো ছোট, কিন্তু স্বপ্নটা আকাশ ছোঁয়ার মতো বিশাল। সেই স্বপ্নকে বাস্তব করে তুলতেই দিনভর খুঁজে বেড়ায় শহরের আনাচে কানাচে, পুরনো ফ্যাক্টরি, খালি কোনো ঘর। একসময় পায় পায় এক টুকরো অতীত, একটি পুরনো গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে একসময় শত শত মেশিনের শব্দ ছিল। এখন সেখানে নিঃশব্দতা আর ধুলোর স্তর। অনেক ফ্যাক্টরিটা দেখেই অনুভব করে, এইখানে থেকেই শুরু হোক আমার পুনর্জন্ম। ভাড়া নেই ফ্যাক্টরিটা, নিজের পায়ে দাঁড়াবার প্রথম পদক্ষেপ। অনেক চোখ মেলে দিয়ে দেখে সেই ধ্বংসস্তূপের দিকে এবং ফিসফিস করে বলে, এখান থেকেই শুরু হোক আমার দ্বিতীয় জন্ম। রাত নেমেছে ধীরে ধীরে, রান্নাঘরে ইশরাত কড়াইতে মশলা নাড়ছে। এমন সময় পিছন থেকে অনেকে বলে ওঠে, আমি একটা ফ্যাক্টরি ঠিক করেছি, পুরনো কিন্তু অনেক সম্ভাবনা আছে, এখান থেকেই নতুন শুরু করব। ইশরাত চমকে তাকায়, চোখ চিন্তার ছায়া। ইশরাত একটু চিন্তিত মুখে বলে, ছোট্ট একটা গার্মেন্ট চালাতে অনেক টাকার দরকার হয় অনেক, তুমি কি সেটা নিয়ে ভেবেছ? অনেক শান্তভাবে হেসে বলে, আমি আগেই তো বলেছি, দাদা আমার জন্য বেশ কিছু টাকা রেখে গেছেন, আমার অ্যাকাউন্টেই আছে, আমি সব হলেই কাজে লাগাবো। ইশরাত কপাল কুঁচকে তাকায়, তাই বলি এত টাকা রেখে গেছে, আমি তো জানতামই না এসব কিছু। অনেক এবার গভীরভাবে বলে, তোমাকে আগেই বলেছিলাম, আমার জীবনে কিছু রহস্য আছে যা এখনো তোমার অজানা। আগে যে কোম্পানিতে যেখানে আমরা চাকরি করতাম, আমি আসলে সেই কোম্পানির প্রকৃত মালিক। পরিস্থিতির কারণে সাধারণ স্টাফ হয়েই কাজ করতাম, মুখ ফুটে কাউকে কিছু বলিনি। তুমি এসব জানার চেষ্টা করো না ইশরাত, আমি চাই না সেসব পুরনো অন্ধকার ফিরে আসুক, প্লিজ। ইশরাত নির্বাক হয়ে যায়, মুখে কিছু বলতে চায়, কিন্তু গলার কাছে এসে থেমে যায় শব্দ। তার স্বামী অনেক অনুরোধ করেছে, তাই ইশরাত চুপচাপ। সময় হলে অনেক নিজে থেকে বলবে। অন্যদিকে অরু এখন অনেকের না থাকা জীবনেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পরিবারের সবাই বলে, অরু তুই শক্ত হ, নিজে দাঁড়া, অফিসটা ভালোভাবে চালা, একদিন অনেক ফিরে আসবেই। এই কথাগুলো অরুর ভিতরে আশার আলো জ্বেলে দেয়। সে নিজেরই মনে বলে, ভুল করেছি অনেক, কিন্তু এখন আর না। নিজের অনাগত সন্তানের জন্য হলেও এবার আমাকে শক্ত হতে হবে, সত্যি শক্ত। এদিকে অনিক ইশরাতের বিয়ের 2 মাস কেটে গেছে। অনিক আর ইশরাত একসাথে একই ছাদের নিচে থাকলেও যেন মনের দূরত্ব এখনো রয়ে গেছে। কখনো কখনো একে অপরের দিকে তাকিয়ে মনে হয়, এই যেন কোনো অচেনা দুটি আত্মা পাশাপাশি বসবাস করছে। অনিকের ব্যবসার সময়ের সাথে ধীরে ধীরে সবকিছু বদলায়। অনিকের ফ্যাক্টরি এখন মোটামুটি চালু হয়েছে। ইশরাত তো দিনরাত পাশে থেকেই সাহায্য করে যাচ্ছে। এই দুজনেরই সম্মিলিত চেষ্টায় একে অপরকে সাপোর্ট
বিশ্বাস ব্যবসা ধীরে ধীরে লাভ আসতে শুরু করে। একদিন বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। মেঘের গর্জন, হিমেল বাতাস আর টিপ টিপ বৃষ্টির শব্দ, সব মিলে এক অপার্থিব রোমান্টিক পরিবেশ। হঠাৎ প্রচণ্ড গর্জনে ভয় পেয়ে ইশরাত আর অনিকের বুকে মুখ লুকিয়ে একটি চিমটি মিশর মতো আঁকড়ে ধরে। অনিকও শক্ত করে জড়িয়ে ধরে তাকে, চোখে চোখে রাখে আর বলে, জানো ইশরাত, তোমার মতো রূপবতী বউকে পেলে যে কোনো স্বামী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর যদি এমন একটা রোমান্টিক পরিবেশ তুমি নিজেও আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো আমিও আর কন্ট্রোলে থাকতে পারি না। ইশরাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। অনিকের বুকে ধীরে ধীরে বলে, আমি তো কখনো বলিনি কন্ট্রোল করো। আমার ওপর তো তোমার পুরো অধিকার আছে, তুমি আদায় করে নিলেও হলো। সেই রাত ভালোবাসার এক রঙিন জোয়ারে ভেসে যায় দুইজন। প্রেম, আবেগ, উষ্ণতা সব মিশে এক হয়ে যায়। দীর্ঘদিনের মান ও অভিমান, ভুলের বোঝাবুঝি সব গলে মিশা যায় একে অপরের ভালোবাসায়। নতুন দিনের নতুন সূচনা, নতুন করে শুরু করা। তাদের ভালোবাসা ছিল এক প্রকার নীরব কবিতা, যেখানে শব্দ নেই, আছে শুধু হৃদয়ের অনুভব। ইশরাত জীবনে যেন আজ পৃথিবীর সকল সুখ ভালোবাসা ধরা দিয়েছে। পরের দিন সকালে ইশরাত আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলে। অনিককে ডাকতে গিয়ে অনিক একটানে অনিককে বুকের সাথে জড়িয়ে নেয় ইশরাতকে। অনিক বলে, তোমার এই ভেজা চুল আমাকে পাগল করে দেয়, তা তুমি জানো? ইশরাত হেসে বলে, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না, সারা রাত যে মন ভরে নাই। অনিক মুচকি হেসে বলে, এই মন সারা জীবনেও ভরবে না ইশরাত। ইশরাত বলে, 9টা বাজে, কারখানায় যাবে না? 9টা বাজে? আরে ধুর, আমি তো এখনো ফ্রেশই হইনি। দ্রুত উঠে ফ্রেশ হয়ে রেডি হয় অনিক। অন্যদিকে অরু এখন একজন শক্তপোক্ত পরিশ্রমী অফিসে ম্যাডাম। জীবনের ভেতরে যত ঝড়ই আসুক, সে বাইরের মুখে সব লুকিয়ে সফলভাবে অফিস চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিবার তাকে নিয়ে গর্ব করতে শুরু করে। তবুও অরুর মনে ভয়, যেদিন পরিবার সব জানবে, আমি কি তখনও এদের সাপোর্ট পাবো? নাকি ও অনিকের সাথে যেমন করছে আমার সাথেও একই ব্যবহার করবে? অনিকের সাথে যা যা করেছে তা আমি সইতে পারবো তো? না আমাকে পারতে হবে? পাপ করেছি, ফল তো ভোগ করতেই হবে। এই ভয় নিয়ে মাঝমধ্যে আঁতকে ওঠে অরু, কিন্তু মুখে কিছুই বলে না। সময় কেটে যায়, চলে যায় মাস। অনিক আর ইশরাতের গার্মেন্টস কোম্পানি এখন জায়গা করে নিয়েছে মার্কেটে। পণ্যের মান এত ভালো যে অর্ডারের বন্যা বয়ে যায়। একদিন নতুন এক সুসংবাদ আসে, ইশরাত না হতে চলছে। অনিক আনন্দে স্তব্ধ হয়ে যায়। ইশরাত আনন্দে কান্না করতে করতে অনিককে জড়িয়ে ধরে। অনিক কানে কানে বলে, আর কোনো দুঃখ থাকবে না আমাদের জীবনে, এবার শুধু সুখ আর সুখ। ইশরাত বলে, এত সুখ সইবে তো আমার কপালে? অনিক অনিক বলে, ইনশাল্লাহ সইবে। অন্যদিকে অরুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসব বেদনায় কাঁপছে সে। ডাক্তার বলেন, রোগীর অবস্থা ভালো না, স্বামীকে ডাকতে হবে। তবে সবাই মাথা নিচু করে থাকে, কারণ অরুর স্বামী এখন আর এই পরিবারে নেই। অরু কাতর গলায় বলে, একটু সময় দিন, আমাকে পরিবারকে কিছু বলতে হবে। সবাই বলে, আগে তুমি সুস্থ হয়ে যাও, তখন বসে কথা বলবো। অরু বলে, না, আমি এখন বলবো। জানি না বাঁচবো কি না, কিন্তু এই সত্যি গোপন থাকলে আমি মরেও শান্তি পাবো না। অবশেষে সবার সামনে ফাঁস করে দেয় সে সব গোপন সত্যি। যেভাবে অনিককে
ফাঁসানো হয়েছিল, কিভাবে অনিককে ধর্ষণের অভিযোগ দিয়েছিল। ইশরাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অফিসে সবার সামনে ফাঁসানো, সবকিছুই বলে। সব শুনে সবাই হতবাক। অনিকের মা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার ছেলে কখনোই এমন হতে পারে না। এখন শুধু একটা অনুরোধ, কেউ আমার ছেলেকে ফিরিয়ে আনো। অনিকের দাদি বলে, সেই দিন আমার নাতিকে তোরা অমানুষের মতো মেরেছিস, বাড়ি ছাড়া করেছিস। তবে তখন আর কেউ মুখে বলে না, সবাই চুপ, সবাই অনুতপ্ত, বলার ভাষা হারিয়ে ফেলেছে। ডাক্তার আবার এসে বলে, রোগীর অবস্থা ভালো না, বলেছি ওনার স্বামীকে ডাকুন। তার স্বামী নেই, আপনি আপনার মতো অপারেশন করুন। কেউ একজন কাপা গলায় সে কথা বলে। এক অস্থির নীরবতা ছেয়ে গিয়েছিল পুরো বাড়িতে। অরুর মুখ থেকে বের হওয়া প্রতিটা বাক্য যেন বোমার মতো বিস্ফোরিত হয়েছিল পরিবারে। সবাই হতবাক, ব্যথিত, বিঘ্ন। অভিযুক্ত ছিল অনিক, আর অরু ছিল অভিযোগকারী। কিন্তু এখন সত্য প্রকাশ পেয়েছে। অনিকের প্রতি সবাই যেন অন্ধবিশ্বাসের অবিচার করেছিল, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সময়। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ দুই ভাই একসঙ্গে দাঁড়িয়ে বলল, এই অন্যায়ের প্রতিদান তোকে পেতেই হবে, অরুকে শাস্তি পেতে হবে। এদিকে ইশরাত যেন দুনিয়ার সব থেকে সুখী নারী হয়ে উঠেছে। মাতৃত্বের আলোয় তার মুখ উজ্জ্বল, পবিত্র, এক জ্যোতির মতো দীপ্ত। সে বারবার নিজের পেটে হাতে পোলায়, মনের ভেতরে উতলে ওঠে এক অদ্ভুত মায়া। নতুন এক প্রাণ তার মধ্যে জন্ম নিচ্ছে, এ অনুভব তাকে ছুঁয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে। অনেক দূর থেকে দাঁড়িয়ে ইশরাতকে দেখে, তার চোখে প্রশান্তি, ঠোঁটে এক প্রশ্রয় করা হাসি। সে মনে মনে ভাবে, বাবা হওয়ার অনুভূতি সত্যি এক অন্যান্য পাওয়ার, এই যেন নতুন করে বেঁচে ওঠা। অন্যদিকে অরু একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান সুস্থ, অরু নিজেও ধীরে ধীরে সেরে ওঠে। অনিকের মা বাবা আর অরুর মা বাবাও খুশি হয়। তবে এই খুশি শুধুমাত্র শিশুটির জন্য, অরুর জন্য নয়। যখন অরু ছেলেকে নিয়ে বাড়িতে ফেরে, সবাই দৌড়ে যায় শিশুটিকে কোলে নেওয়ার জন্য। একটা কোল থেকে আরেকটা কোলে সে ঘুরে বেড়ায়, কিন্তু অরু সে ক্লান্ত, দুর্বল, অসুস্থ। তবুও কেউ তাকে জিজ্ঞেস করে না একটিবারও, কেউ তার হাত ধরে না। অরু ধীরে ধীরে বুঝে যায় তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। এটি অবহেলার, একাকিত্বের, ঠান্ডা প্রতিহিংসার। এদিকে অনিকের তৈরি পোশাকের কারখানা সুনাম অর্জন করতে শুরু করেছে। একদিন অফিসে কাজে ব্যস্ত এমন সময় অনিককে দেখতে পায়। একটি বিলাসবহুল BMW গাড়ি এসে থেমেছে তার কারখানার সামনে। একজন বিদেশি লোক গাড়ি থেকে নামলেন। অনিককে আগে বাড়িয়ে বলল, আপনি কে, কাকে খুঁজছেন? লোকটি ইংরেজিতে উত্তর দেয়। একটি জ্যাকেট হাতে দেখিয়ে বলে, এই পোশাক আপনার কারখানায় তৈরি হচ্ছে কি? অনেক বিনয়ের সঙ্গে বলে, এটা কোনো কোম্পানি না স্যার, এটা আমার ছোট্ট একটা ফ্যাক্টরি। এখানে সব জ্যাকেট, শার্টও তৈরি হয়। তাদের মাঝে ইংরেজিতে বিস্তারিত আলোচনা হয়। বিদেশি লোকটি বলে, আপনার পোশাকের মান অসাধারণ। আমরা যদি অর্ডার দিই, আপনি কি সময় মতো ডেলিভারি দিতে পারবেন? অনেক উত্তেজিত, অবশ্যই পারবো স্যার। আপনি বলুন বলুন কত টাকার অর্ডার দিতে চান? লোকটি বলল, প্রথম চালানে 2 কোটি টাকার অর্ডার দিব। যদি এর মান বজায় থাকে, পরবর্তী 200 কোটির অর্ডার থাকবে। অনেক যেন স্বপ্নে হাঁটছে। 2 কোটি টাকার অর্ডার। বিদেশি লোক 1 কোটি টাকা অগ্রিম চেক হাতে তুলে দেয় আর বলে,
1 মাসের মধ্যে ডেলিভারি চাই, বাকি টাকা পরে দেওয়া হবে। সন্ধ্যায় বাসায় ফিরে অনিক ইশরাতকে কোলে তুলে নেয় আনন্দে। ইশরাত জিজ্ঞেস করে, কি হয়েছে আজ এত খুশি? অনিক জানায়, আজ একজন বিদেশি আমাদের তৈরি পোশাক দেখে খুশি হয়েছে। 2 কোটি টাকার অর্ডার দিয়েছে আর 1 কোটি টাকারও চেক দিয়েছে অগ্রিম। ইশরাত চোখে পানি এনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। অনিক এরপর কারখানার পরিধি বাড়ায়, নতুন মেশিন বসায়। অন্যদিকে অরুর প্রতি পরিবারের আচরণ দিন দিন ঠান্ডা হয়ে যাচ্ছে। কেউ তার সঙ্গে কথা বলে না, একসাথে টেবিলে খায় না। সবার মনোযোগ শুধু তার সন্তানকে ঘিরে। অরু কাঁদতে কাঁদতে বলে, আমার সঙ্গে কেউ কথা বলো না, আমার চোখের দিকে তাকাও না, একসাথে বসে খাও না, তবে আমার সন্তান নিয়ে এত আধিক্যতা কেন? তোমরা কেউ আমার সন্তানকে ধরবে না। তার মা বাবা উত্তর দেয়, তোর সঙ্গে আমাদের আর কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই, তোর মুখ দেখতে চাই না। শুধু ওই বাচ্চার জন্যই এখনো তোকে সহ্য করছি। আর এই বাচ্চা তো তোর একার না, এটা অনিকের সন্তান। তুই চুপচাপ অফিস থেকে এসে খেয়ে নিস, চুপচাপ রুমে থাকবি, আমাদের সামনে আসিস না। এই অবহেলার চোরাবালিতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে অরু। সে ভাবে, অনিক কিভাবে এত অপমান অবহেলার মাঝেও বেঁচে ছিল। আমি এখন সেটা বুঝতে পারছি। অনিকের ফ্যাক্টরির কর্মীরা দিনরাত পরিশ্রম করে 25 দিনেই মধ্যেই 2 কোটি টাকার পণ্য প্রস্তুত করে ফেলে। ইশরাতও প্রতিটি ধাপে ছিল কাঁধে কাঁধে মিলিয়ে স্বামীকে সাহায্য করেছে। বিদেশি লোক এসে পণ্য বুঝে নেয়, টাকা মিটিয়ে দিয়ে, তোমার মান ঠিক থাকলে আরো বড় অর্ডার নিয়ে ফিরে আসব। অন্যদিকে অরু তার কোম্পানি নিয়ে ব্যস্ত। দিন রাত পরিশ্রম করে সে একা এগিয়ে নিচ্ছে। তার কোম্পানি এখন দেশের টপ 10-এর মধ্যে একটি। তবে জীবনের সুখ যেন তার ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। পরিবার তার দিকে ফিরেও তাকায় না, একসাথে বসে না, কথা তো দূরের কথা, তারা তার মুখও দেখতে চায় না। শুধু তার ছেলে আদরের জন্যই সে আজও এই বাড়িতে, আর ছেলেটা না থাকলে হয়তো তাকেও অনিকের মতো বের করে দেওয়া হতো। এদিকে অনিকের ফ্যাক্টরি এখন কোম্পানিতে রূপান্তরিত হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে। দেশ জুড়ে তার কোম্পানির শাখা ছড়িয়ে পড়ছে। এভাবে চলতে চলতে কেটে যায় 4টি বছর। অনিক এখন দেশের নামকরা কয়েকটি গার্মেন্টস কোম্পানির মালিকদের একজন। তার এখন বিশাল বাড়ি, দামি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। ইশরাত ও অনিকের কন্যা সন্তান হয়েছে। অধরা বয়স এখন 3 বছর, নাম অধরা, দুষ্টু, পাকা আর কথা বলায় ওস্তাদ। অরু ছেলের নাম আদর আহমেদ। সে পুরো বাড়ি মাথায় তুলে রাখে, তার দুষ্টুমি আর বুদ্ধিদীপ্ত কথা, এসব নিয়ে যেন পরিবারের সবাই ব্যস্ত। অনিকের সঙ্গে করা অন্যায় অবিচার সব যেন কেবল একটি শিশুর হাসি তামাশার ভেতরেই হারিয়ে গেছে। তবুও পরিবারের কেউ এখনো অরুর সঙ্গে কথা বলে না। এক রাত অনিক বাসায় ফিরে দেখে ইশরাত চুপচাপ, কোনো কথা বলে নাই, মুখে অন্ধকার ছায়া। অনিক জিজ্ঞেস করেছে, কি হয়েছে ইশরাত? তখন অধরা তুলিয়ে বলে, বাবা তুমি আম্মাকে ভালোবাসো না, আদর করো না? অনিক মেয়েকে কোলে নিয়ে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, কে বলেছে এগুলো? অধরা বলে, আম্মা। অনিক বলে, ঠিক আছে, তুমি বলো, তোমার মাম্মাকে আজ সব পুষিয়ে দেব। ইশরাত বলে, বলতে হবে না, আমি পুরনো হয়ে গেছি, তাই তোমার আর আমাকে ভালো লাগে না। অনিক বুঝতে পারে ইশরাত অভিমান করেছে। রাতের খাবার শেষে অধরাকে ঘুম পাড়িয়ে ইশরাত মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। অনিক তাকে শুতে গেলে ইশরাত বলে, তুমি আমাকে ছোবে না, আগামী 6 মাস দূরে থাকবে, এটাই তোমার শাস্তি।
অনিক মৃদু হেসে বলে, আমি এই শাস্তি মানি না। এই বলে ইশরাতের ঠোঁট দুটো নিজের করে নেয়। রাত ঘনিয়ে আসে। চাঁদের আলো জানালার পর্দা ছুঁয়ে বিছানায় পড়ে। সেই নরম আলোয় জেগে থাকে শুধু দুজন হৃদয়ের স্পর্শ। অনেক ধীরে ধীরে ইশরাতের চোখের দিকে তাকায়, যেন অভিমান, ভালোবাসা আর আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার। তোমার অভিমান ভাঙিয়ে দেব, অনিক ফিসফিস করে বলে। ইশরাত প্রথমে বাধা দেয়, কিন্তু অনিকের চোখের গভীরে হারিয়ে যায় তার সমস্ত রাগ, সমস্ত অভিযোগ। তাদের মাঝে শুরু হয় নীরব প্রেমের ভাষা। চুমুর মাঝে মিশে যায় 4 বছরের ভালোবাসা। আর গভীর রাতে তারা একে অপরকে ভালোবাসে এমনভাবে যেন এই রাতের আর কোনো সকাল নেই। সকালে ঘুম থেকে উঠে অনেক দুষ্টুমিতে বলে, দেখলে তোমার শান্তি মামুনি? ইশরাত হাসতে হাসতে বলে, তুমি তো সব জোর করে করেছো। অনিক বলে, তাহলে রেসপন্স করলে না কেন? ইশরাত চোখ বড় বড় করে বলে, আমি আমার জীবনের সঙ্গে রোমান্স করে তাই রেসপন্স করছি। এদিকে অনিক 1,000 কোটি টাকার টেন্ডারে অংশ নিয়েছে। কিছুদিন আগেই টেন্ডার জমা দিয়েছে। সেই কোম্পানির হেড অফিস থেকে তাকে ডাকা হয় সাক্ষাতের জন্য। আরও একটি কোম্পানি একই দামে এবং একই মানে টেন্ডার জমা দিয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনকে একসাথে ডেকে কথা বলা হবে। 2 কোম্পানির মধ্যে আলোচনা করবে। অনিক হাজির হয় ও মিটিং রুমে গিয়ে দেখে সেখানে বসে থাকে এক অপূর্ব সুন্দরী এমডি বসে আছে। অনেকের চোখে পড়ে সেই সুন্দরী এমডি দিকে, আর পড়ে যায় বিস্ময়ে। সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিল মিসেস রুবায়েত ইসলাম অরু, অনিকের প্রাক্তন স্ত্রী। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নীরবতা, বিস্ময়তে ব্যথা আর অপূর্ণতার ছায়ায় ঢাকা পুড়ে থাকা কক্ষ। অফিসের মিটিং রুমে প্রবেশ করতেই চোখাচোখি হয়। অরু ও অনিকের মুহূর্তে তাদের মুখে ছড়িয়ে পড়ে বিস্ময় আর অবিশ্বাসের ছাপ। যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া এক বিষাক্ত অতীত আজ হঠাৎই সামনে এসে দাঁড়িয়েছে। অনিক মনে মনে ভাবে, এই কালো অতীত থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই অতীতে যেন আমার পিছু ছাড়ে না, আবার ফিরে এসেছে। অন্যদিকে অরু বিষণ্ণয়ে ঘরে ভাবতে থাকে, কত খুঁজেছি তোমায় অনিক, কিন্তু পাইনি। আজ হঠাৎ তোমায় সামনে পেয়ে বিশ্বাসই হচ্ছে না, তাও আবার এত বড় একটা কোম্পানির এমডি হিসাবে কিভাবে সম্ভব। অরু অবাক হয়ে যায় অনিক তার সামনে দাঁড়িয়ে একটা বিশাল গার্মেন্টস কোম্পানির মালিক হয়ে। মিটিং শুরু হয়, আলোচনা চলে নানা প্রস্তাব নিয়ে। শেষে সিদ্ধান্ত হয় টেন্ডারটি অনিকের কোম্পানি পাচ্ছে। সফলভাবে ডিল ফাইনাল হওয়ার পর অনিক মিটিং রুমে থেকে বেরিয়ে আসে, কিন্তু অফিসের বাইরে এসে দেখে অরু দাঁড়িয়ে আছে অপেক্ষায়। অনিক চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু অরু তার পথ রোধ করে দাঁড়িয়ে যায়। প্লিজ অনিক, তোমার সাথে একটু কথা আছে। অরুর কণ্ঠে করুণ আকুতি। অনিক মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে, মিস অরু, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আমি আমার অতীত এবং আপনাকে এই 2 ছায়া থেকে অনেক দূরে থাকতে চাই। অরু অনেক মিনতি করে, কাঁদতে কাঁদতে চেষ্টা করে অনিককে কিছু বলতে, কিছু বোঝাতে, কিন্তু অনিক তার দিকে ফিরেও তাকায় না। কোনোরূপ পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর কণ্ঠ শোনা যায়, মা আসো না, আর কতক্ষণ বসে রাখবে? শিশুটি অরুর ছেলে আদর। অরু মৃদু কণ্ঠে উত্তর দেয়, আচ্ছি বাবা। অনিক থেমে যায় এক মুহূর্ত,
তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আমি চলি মিস অরু। আপনার স্বামী এবং সন্তান আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে একটু পিছনে না তাকিয়ে সোজা চলে যায় অনিক। অনিক বাসায় গিয়ে ফিরে আসে, কিন্তু মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে থাকে। ইশরাত এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো, টেন্ডার আর পাওনি মনে হচ্ছে? অনেক শান্ত গলায় উত্তর দেয়, পেয়েছি, আমার কোম্পানি টেন্ডার পেয়েছে। ইশরাত আশ্চর্য হয়ে বলে, তাহলে মন খারাপ কেন, মুখ এত অন্ধকার কেন? হঠাৎই অনিক ইশরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কথা দাও ইশরাত, যাই হোক না কেন তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কথা দাও প্লিজ। এই বলে সে হুশ করে কেঁদে ফেলে, একটি অসহায় শিশুর মতো। ইশরাত ভয় পেয়ে যায় বলে, কি হয়েছে, এমন করে বলছো কেন? অনেক বিছানায় বসে পড়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তারপর বলে, চলো আমরা এই দেশি ছেড়ে অন্য কোথাও চলে যাই। ইশরাত অবাক হয়ে বলে, কি এমন কি হয়েছে যে তুমি এমন পাগলামি করছো? অনেক ধীরে ধীরে বলে, যে অতীত থেকে বহু কষ্টে পালিয়ে এসেছি, সেই অতীত আজ আবার সামনে এসে দাঁড়িয়েছে। আজ অফিসে অরুর সাথে দেখা হয়ে গেছে। ইশরাত চমকে ওঠে, অরু ম্যামের সাথে এখনো তোমার কোনো সমস্যা আছে নাকি? বলো আমায়, তোমার জীবনের এই রহস্য আর কতদিন বুকে লুকিয়ে রাখবে? অনিক মাথা নিচু করে বলে, যদি সত্যি বলি, যদি সব জানো, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? এই ভয়ে আর পরিবারকে কথা দিয়েছি, আমার পরিচয় গোপন রাখবো, সবাই জানবে আমি এতিম। ইশরাত অনিকের হাতে হাত রেখে বলে, আমি এখন তোমার পরিবার অনিক, ওয়াদা করছি, যত ঝড় তুফান আসুক না কেন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তার চোখে অশ্রু ঝরে পড়ে, মনের গভীরে সেই ভাবে, অনেক কষ্ট তো অনেক পেয়েছি অনিক, তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না, কিভাবে তোমাকে ছেড়ে যাব? অনিক ধীরে ধীরে বলে, অরু আমার চাচাতো বোন, কিন্তু সেই সম্পর্কের বাইরেও একটা ভয়াবহ সম্পর্ক ছিল। ইশরাত বুক কেঁপে ওঠে, দম বন্ধ হয়ে আসে, তার ঠোঁটে ফেটে ওঠে জিজ্ঞাসায়। অনিক বলে, অরু আমার স্ত্রী। এই কথা শুনে ইশরাত যেন চূড়ান্ত বজ্রাঘাতে বিধ্বস্ত হয়ে তার নিঃশ্বাস আটকে আসে, দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। অনিক বলে, সে কখনো আমাকে স্বামী হিসেবে মানেনি, বিয়ের পরেও হাসান নামে এক ছেলের সাথে সম্পর্ক রেখেছে। আমি সব জানতাম, তবুও সহ্য করেছি, কিন্তু একদিন ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আমি সব ছেড়ে চলে আসি। অনিক সব খুলে বলে, কিভাবে অনিককে ধর্ষণ করে মিথ্যা অভিযোগ দিয়েছিল, সবকিছু তার অফিসে কিভাবে মিথ্যা অভিযোগ করে তা তুমি নিজেও দেখেছ। দিনটি ছিল একটু আলাদা রকমের। অনিক আজ তার কোম্পানির জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ নিয়োগ দেবে। সকাল থেকে ইন্টারভিউ দিতে এসেছে অনেকেই, রিসেপশনে চোখ বদলাতে অনেকে এসেছে। হঠাৎ থেকে পরিচিত নাম ও চেহারা দেখে থমকে যায় অনিক। সে হাসান, হ্যাঁ সেই হাসান, অরুর পুরনো প্রেমিক, যার কারণে অনিকের জীবন একসময় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজ সে এখানে কেন? হাসান অনিককে দেখে মুহূর্তেই ঘাবড়ে যায়, দৃষ্টিপাত এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু অনিক গম্ভীর গলায় বলে, দাঁড়াও হাসান। হাসান থেমে যাও, মাথা নিচু করিয়ে দাঁড়িয়ে থাকে। অনিক জিজ্ঞেস করে, তুমি কি পিএ পদে জন্য ইন্টারভিউ দিতে এসেছ? হাসান জবাব দেয়, জি অনিক ভাই। এক ঠান্ডা হাসি দিয়ে অনিক বলে, তোমার স্ত্রী অরু তো এখন এক বিশাল কোম্পানির মালিক,
তার স্বামী হয়ে তুমি কেন এই চাকরির লাইনে? হাসান কাঁপা গলায় উত্তর দেয়, আপনি ভুল বুঝছেন অনিক ভাই, আমার আর ওর মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি যতটুকু জানি আপনি ওর স্বামী, আপনাদের একটা ছেলে আছে, 4 বছর বয়স হবে। অনেক চুপ থাকে কিছুক্ষণ, অতীতের ভার যেন এক ঝটকায় ফিরে আসে। তারপর বলে, তুমি এখন সব বাদ দাও, বরং বলো তুমি এখানে কেন? হাসান দীর্ঘশ্বাস ফেলে, সারা জীবন শুধু প্লে বয় হয়েই ঘুরেছি, কিন্তু কখনো যে একটা মেয়েকে সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। পরিবার মেনে নেয়নি, বাবার চোখে তেজের পুত্র হয়েছি, এখন খুব কষ্ট আছে, স্ত্রী নিয়ে দিন চলছে না। অনেক মাথা নাড়ে, তোমার কাগজপত্র জমা দাও, কাল থেকে জয়েন করো। হাসান বিস্ময়ে তাকিয়ে থাকে, আপনি এত কিছুর পরেও আমাকে চাকরি দিচ্ছেন? উনি হেসে বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক কিছু। হাসান চলে গেলে অনেক চুপচাপ হয়ে বসে পড়ে, মনে মনে ভাবে, তাহলে কি সত্যি সেই ছেলে আমার ছেলে? অরুর সাথে সম্পর্ক না থাকলেও সন্তানের সাথে তো একটা সম্পর্ক থেকেই যায়। অন্যদিকে অরুও তার পরিবারের সিলেট থেকে তাদের একটাই সিদ্ধান্ত, এইবার অনিককে কিছুতেই ছাড়া যাবে না। অরুর মাথায় চলতে থাকে চিন্তার স্রোত, ইশরাতের মতো একজন স্ত্রীকে কিভাবে হার মানানো যায়। কিন্তু মনে পড়ে যায়, তাদেরও তো একটা সন্তান আছে, তারও তো বাবার প্রয়োজন। এদিকে অনিক বাসায় ফিরে আসে, ইশরাত স্বাভাবিক আচরণ করে, অনিককে কিছু বলে না, কারণ কোনো কথা যেন অনিকের মনে আর আতঙ্ক না জাগায়। 2 দিন পরে ইশরাত মেয়েকে নিয়ে যায় শপিংয়ে, সেখানেই মুখোমুখি হয়ে যায় অরুর সঙ্গে। অরুর কণ্ঠে বিষ, কিরে টাকার লোভ কোটিপতি ছেলেকে ফাঁসিয়ে নিয়ে গেছিস, এখন তার টাকায় নামি দামি শপিং মলে তোদের মতো থার্ড ক্লাস মেয়েরা রূপ দিয়ে মিথ্যা স্বপ্ন দিকে টাকা কামায়। ইশরাত চোখে জল নিয়ে বলে, মিস অরু, মুখ সামলে কথা বলুন, সবাই নিজের মতো ভাববেন না। অরু করতে ওঠে, আর কয়দিন পরেই তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নেব। ইশরাত ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস আছে। এই পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অনিকের ড্রাইভার। ইশরাত বাসায় ফিরে চুপি চুপি কাঁদতে থাকে, চোখের জলে ভিজে যায় বালিশ। তার মনের কথা, হেই আল্লাহ, ছোটবেলা থেকেই সৎ মায়ের সাথে নির্যাতিত হয়ে বড় হয়েছে, অনেক কষ্টে মুখ পেরিয়ে তুমি অনিককেও আমার কাছ থেকে কেড়ে নিও না। রাতে খাবার শেষে ঘুমোতে যাওয়ার সময় ইশরাত অনিকের বুকের উপর মাথা রেখে হঠাৎ অঝরে কেঁদে ওঠে। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, সারাদিন মন খারাপ, এখন কান্না করো কেন? ইশরাত ফুঁপিয়ে বলে, অনিক আমাকে ছেড়ে যেও না, যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে বিষ দিয়ে। সাথে সাথে অনিক ইশরাতের মুখ চেপে ধরে। অনিক বুঝতে পারে ইশরাতের মনে গভীর ভাষা বেঁধেছে। অনিক বলল, এই জীবন থাকতে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপরে সে ইশরাতের কপালে আলোতে করে চুমু খায়, কপাল থেকে চুমু গড়িয়ে গাল শুয়ে ঠোঁটে এসে থামে। সে চুমুতে ছিল ভালোবাসার আশ্বাস, প্রতিশ্রুতি আর গভীর বিশ্বাস, যেন জীবনের সবটুকু দুঃখ ভুলিয়ে দিতে চায় অনিক। তারা ডুবে যায় এক গভীর ভালোবাসার সাগরে। সকালে নাস্তা করে অনিক অফিসের পথে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে। হঠাৎ ড্রাইভার বলে, স্যার পাশের গাড়িটা দেখেন তো, মেয়েটাকে। অনিক তাকিয়ে দেখে সেই অরু। অনিক বলে, হ্যাঁ চিনলাম, কেন বলেছ? ড্রাইভার বলে, স্যার এই মেয়েটাই গতকাল ম্যাডামকে শপিং মলে অপমান করেছিল, সবকিছু
খুলে বলে। সবকিছু শুনে অনেক রেগে যায়। ড্রাইভার চাচা, ওর গাড়ির সামনে পেছনে নাও। ড্রাইভার অরুর গাড়ির পিছু পিছু ছুটে চলছে। অরুর গাড়ি একটা বিল্ডিং এ থেমে যায়। অরু ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর অনিকও সেই অফিসে ঢুকে যায়। রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে, এইমাত্র যে নারী এখানে ঢুকলেন তিনি কে? রিসিপশনিস্ট বলে, স্যার উনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস উরুবাইদ ইসলাম অরু। এখন মিটিং রুমে আছেন। অনেক কারো কথাই শোনে না, সোজা মিটিং রুমে ঢুকে পড়ে। অরু অনিককে দেখে এক ঝটকায় উঠে দাঁড়ায়, মুখে একটা হাসি। কিন্তু অনেক কিছু বলার আগেই অরুর গায়ে সজোরে কয়েকটা চর বসিয়ে দেয়। অফিসের সবাই হতবাক। ম্যানেজার চিৎকার করে বলে, মিস্টার অনিক, আপনি এসআই গ্রুপের এমডি বলে কি আমাদের ম্যাডামের গায়ে হাত তোলার অধিকার পেয়েছেন? এই অধিকার কে দিয়েছে আপনাকে? অনিককে দাঁতে চেপে বলে, আমি এখানে কোনো এমডি হিসেবে নয়, একজন স্বামী হিসেবে এসেছি। স্ত্রীকে শাসন করছি। স্টাফরা হতবাক হয়ে যায়। ম্যানেজার কাঁপা কণ্ঠে বলে, আপনি ম্যাডামের স্বামী? ম্যাডাম উনি হ্যাঁ, যা বলেছেন সবই সত্যি। অরুণ নিঃশব্দে মাথা নাড়ে। অনিক বলে, আমার সন্তানের কথা শুনে কিছুটা মায়া জন্মেছিল তোমার জন্য, কিন্তু আজ সব শেষে দিলি। এই বলে অনিক চলে যায়। বাসায় আজ আর অফিসে করবে না। অরু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, আমি কি আবারও ভুল করলাম? এইবার কি সত্যিই অনিককে চিরতরে হারিয়ে ফেলবো? অনিক বাসায় ফিরে আসে। ইশরাত গোমরা মুখে বসে থাকে। অনিক রেগে ফেটে পড়ে, অরু তোমাকে অপমান করেছিল, আমাকে বলো নাই কেন? এইসব কোনো বলনি কেন? অনিক গর্জনে শুনতে ইশরাত গায়ে ঘাবড়ে যায়। অনিকের এই রূপ আগে দেখেনি ইশরাত। ভয়ে ভয়ে ইশরাত তখন খুব সব খুলে বলে, অরুর অপমান, শপিং মলের কথা এবং সেই দিন বাসায় এসে অরু পরিবারে কিভাবে তাকে অপমান করেছিল তাও। সব শুনে অনিকের মাথা আগুন জ্বলে ওঠে। অনিক গর্জে ওঠে, চল বোরকা পরে তৈরি হয়ে নাও। ইশরাত বলে, কেন? অনিক কঠিন চোখে বলে, অতীতের ভয়ে অনেক দিন পালিয়ে বেরিয়েছি, এখন আর না। এর একটা শেষ দেখতে হবে। এবার একটা চিরতরে রফা দফা করতে হবে। গাড়ির ভেতরে রেগে আছে অনিক। ইশরাত চুপচাপ বসে আছে। পাশে ছোট্ট অধরা। মায়ের চোখে অজানা এক ভয়, ক্ষোভ আর উদ্বেগ ছায়া স্পষ্ট। গন্তব্য অরুর অফিস। তীব্র উত্তেজনায় ঠোঁট কামড়ে বসে আছে ইশরাত। অনিক আসছে, চুপ থাকবে না। অরু যা শুরু করেছে তার জবাব তাকে দিতেই হবে। কিন্তু অফিসে পৌঁছে তারা দেখে অরু সেখানে নেই। ম্যানেজার জানায়, অরু এখন তার পরিবারের সঙ্গে একটি হোটেলে উঠেছে। ঠিকানা সংগ্রহ করে ইশরাত আবার গাড়ি ওঠে। এইবার তার চোখে ছিল প্রতিজ্ঞতার আগুন। এদিকে হোটেলের একটি কোণে বসে অরু কান্নায় ভেঙে পড়েছে। চোখ ফুলে গেছে, নাককে টেনে হাহাকার করে বলছে, সব আমার দোষ। আমি নিজের হাতে নিজের সংসার ভেঙেছি। নিজের সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করেছি। পরিবারের সবাই মুখ ফিরিয়ে নেয়। আফিস আহমেদ ঠান্ডা গলায় বলে, অরু তোকে একটা প্রশ্ন করি, একবারও কি ভেবেছিস অনিক তোর সব মিথ্যা অপবাদ সহ্য করে মুখে কিছু না বলে চুপচাপ কিভাবে সহ্য করলো? কিভাবে সে দিনের পর দিন অপমান হজম করলো? একটুখানি থেমে তিনি আবার বলেন, তুই যদি একটার পর একটা মিথ্যা অভিযোগ না জানাতি, তাহলে আজ সে এই দিন দেখতে হতো না। তোকে বিশ্বাস করে আমরা নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসিফ আহমেদের চোখে কষ্টের ছাপ। গলার স্বর ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। জানি না অনিক আমাদের কখনো ক্ষমা করবে কিনা।
অনিকের মা এবার আর সহ্য করতে না পেরে বলে ওঠেন, চলো সবাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অনিক আর কখনো আমাদের সাথে ফিরবে না। অরু তখন ভেঙে পড়ে, সবার পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ মা, বাবা অনিককে একটাবার বলো, আমাকে একবার ক্ষমা করে দিও, একবার শুধু। কিন্তু কেউ বলল না। শুধু বলেন, এখন না অরু, সময় হলে আমরা ওকে বুঝিয়ে বলবো। অন্যদিকে ইশরাত ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, আবার কোথায় যাচ্ছ তো বলো তো? অনেক চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে, হালকা গলায় বলে, শান্ত হয়ে বসে থাকো। এই মুহূর্তে অরুর বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। হোটেলের রুমের কোনো বসে অরু সে মনে মনে স্বীকার করছে, আমি যা করেছি তা শুধু অন্যায় না, এক ভয়ঙ্কর পাপ। ইশরাত তো কোনো দোষ করেনি, বিনা অপরাধের মেয়েটাকে কলঙ্কিত করেছি, সব দোষ আমার। সেদিন যদি অফিসের চেঞ্জিং রুমে ইশরাত আর অনিকের ফাঁসি না দিতাম, তাহলে সে আজ এই পরিণতি দেখতে হতো না। তার চোখ ছলছল করে। পরে পরিবারের কণ্ঠে এক আহ্বান আসে, চলো নিচে নামানো, ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ঢাকায় ফিরতে বলছে, তোমার দাদি অসুস্থ মানুষ, কাজের মেয়ে ঠিক মতো দেখাশোনা করছে কিনা জানো? ঠিক তখনই এক বিস্ময়কর দৃষ্টি, দরজায় অনেক দাঁড়িয়ে, চোখে বিদ্যুৎ, মুখে অগ্নি। সে গর্জে ওঠে, তাহারাও কেউ কোথাও যাবে না। তার ভয়ানক রূপ দেখে সকলে থমকে যায়। অরু তো ভয়ে কেঁপে কেঁপে, এই রূপের অনিক যেন কেউ কখনো দেখেনি। নাফিস আহমেদ বলে ওঠেন, তোর ব্যবহার ঠিক কর এই, তুই ভুলে যাস না আমরা তোর অভিভাবক। অনিক চোখে চোখ রেখে বলে, আপনাদের আমি গার্ডিয়ান মানি না, কিন্তু দিনের পর দিন যেভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করেছেন, আমি ভুলিনি নিজের বাড়িতে আমি রাস্তায় কুকুরের মতো জীবন কাটিয়েছি। তার গলা কাঁপে, মনে আছে সেই দিন কি বলেছেন, সমাজে আপনারা সম্মান হারাবেন, তাই যেন কাউকে না বলি আমি আপনাদের সন্তান। আজ আমি আপনাদের গার্ডিয়ান দাবি করছেন। সবাই চুপ, কেউ কিছু বলে না। মা অশ্রু ভেজা গলায় বলে, বাবা একটু মাথা ঠান্ডা কর। উনি খুঁজে ওঠে, মাথা ঠান্ডা মা কিভাবে করব? সেদিন অরুর কথায় আপনারা সবাই আমাকে ঠেলে দিয়েছিলেন, একবারও ভাবলেন না সত্য মিথ্যা কি? তার চোখ ভিজে আসে। আমার স্ত্রী ইশরাত, সে সৎ মায়ের ঘরে বড় হয়েছে, তার শরীরে এমন জায়গা নেই যেখানে গরম কাটা ছেঁকা দেওয়া নেই, প্রতিস্থানে পড়া। দিন রাত সে সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে। তার বাবা ছিল সৎ মায়ের হাতের পুতুল। একটু থেমে অনেক বলে, সৎ মায়ের শর্ত ছিল নেশাখোর মামাতো ভাইকে বিয়ে করবে, তা না হলে মাসে 20,000 টাকা দিতে হবে। তাই সে আমাদের কোম্পানিতে চাকরি নেয়, অথচ বিনা দোষে অরুকে একটা ভয়ঙ্কর অপবাদ দিল। অনিক ফুঁপিয়ে ওঠে বলে, একবারও অরু ভাবলো না এই মিথ্যা অভিযোগ একটা মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে? সবাই তখন চুপচাপ মাথা নিচু করে। অনিককে আবার বলে, সেই সুযোগে ওর সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি সেদিন সময় মতো রেল স্টেশনে না পৌঁছালে হয়তো তাকে আজ আমরা এই পৃথিবীতে পেতাম না। তার চোখে এমন আগুনের সঙ্গে অশ্রু মিশে গেছে। আমি অরুকে আমার সন্তানের মা হিসেবে ক্ষমা করে দিলাম, কিন্তু ইশরাতের ওপর করা অন্যায়ের জন্য না। অরু এক পাশে কেঁদে কেঁদে ভেঙে পড়ছে, মুখে শুধু একটা কথা, আমি পাপ করেছি, আমি ভালোবাসার অযোগ্য, আমি পস্তাচ্ছি, আমি অনুতপ্ত। অপরদিকে ইশরাতেও চোখে বেয়ে জল ধরছে। তার হৃদয়ে অনিকের জন্য ভালোবাসা আরো দৃঢ় হয়ে যায়। সেভাবে এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আমার অতীতের সব কষ্ট নিজের বুকে আগুন হয়ে ধারণ করে রেখেছে। অনিক আবারও বলে, ইশরাত শুধু দুঃখে আমার পাশে ছিল, তার চাওয়া শুধু একটা ভালোবাসা আর একটু সম্মান।
ইশরাত আমার জীবনে না আসলে আমি বুঝতে পারতাম না ভালোবাসা কি কেমন হয়। অনিকের বাবা এবার এগিয়ে এসে বলে, বাবা চুপ কর, আমরাও অনুতপ্ত, তোর পায়ে পড়ি, আমাদের ক্ষমা কর। অনিককে ব্যথা বেচা গলায় বলে, কি করছো বাবা, পা ধরছেন কেন, আমাকে কেন পাপী করছো? মা বাবা চাচা চাচি আপনাদের অনেক আগেই ক্ষমা করেছি, কিন্তু অরুকে না, তাকে ক্ষমা করার শক্তি আমার নেই। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ একসঙ্গে বলে, তুই যদি সত্যি আমাদের ক্ষমা করে দিস তাহলে আমাদের সঙ্গে বাড়িতে চল। অনিক মাথা নাড়িয়ে বলে, না বড় বাবা, আমি ওই বাড়িতে আর ফিরবো না। নাফিস আহমেদ কাঁদো কাঁদো গলায় বলেন, তোর দাদি খুব অসুস্থ, শেষবারের মতো তোকে দেখতে চায়। অনিক মুখ ফিরিয়ে নেয়, আমাকে ইমোশনাল করো না প্লিজ, সবাই বুঝে যাও, অনিককে বুঝিয়ে লাভ নেই। তখন আসিফ আহমেদ ইশরাতের দিকে তাকিয়ে বলেন, বৌমা তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও, অন্তত কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থেকো, ওর দাদির তো কোনো দোষ নেই। অনিকের মাও বলে, আমার নাতিটাকে একটু সময় দে বাবা। ইশরাত সিক্ত গলায় বলে, চলো না অনিক, কিছুদিন থেকে যাই, গুরু ম্যাম যা করেছে তাতে দাদির বা তোমার ছেলের কোনো দোষ নেই, আমারও ইচ্ছে কিছুদিন শ্বশুর বাড়ি থাকবো। অনিক কিছুক্ষণ চুপ থেকে মাথা নড়ে, কিছু ঠিক আছে। তার চাচা অথরে কোলে তুলে নিয়ে আদর করে। গুরু পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মনে মনে বলে, অনিক আর ইশরাতের ভালোবাসা কি অপরিসীম। একটা মানুষ এত ভালোবাসতে পারে, আমি সেই ভালোবাসার যোগ্য ছিলাম না কোনোদিন। তার চোখে থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সেই ইশরাতকে বলে, তোমার জন্যই আমার সন্তান তার বাবার ভালোবাসা পাবে। ইশরাত, তোমার জন্যই আজ আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এই মুহূর্তে ইশরাতের মুখে একটুখানি শান্তির হাসি, কিন্তু এই সুখ কি চিরস্থায়ী, নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু?